শওকত সাহেব সকাল থেকে বসে আছেন। উকিল খুব ব্যস্ত, সময় দিতে পারছেন না। বাকের শওকত সাহেবের পাশেই বসে আছে। মাঝে মাঝে বারান্দায় গিয়ে সিগারেট টেনে আসছে। একবার মুহুরী বলে এলো, আমাদের একা কাজ আছে ভাই, কাইন্ডলি একটু দেখেন না। মুহুরী তাকে পাত্তাই দিল না। বাকের একবার ভাবলো গরম দেখাবে, কিন্তু জায়গা খারাপ, গরম দেখানো ঠিক হবে না। ডাক্তার এবং উকিল, এই দুই জায়গায় গরম দেখানো যায় না। মামা, চা খাবেন? শওকত সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। চলুন গলাটা ভিজিয়ে আসি, দেরি হবে মনে হয়। মারাত্মক উকিল, ভিড়টা কেমন দেখলেন? বিকালের আগে চান্স পাওয়া যাবে না। শওকত সাহেব চা খেতে গেলেন না, একা একা বসে রইলেন। তার খুব একটা খারাপও লাগছে না। এমনিতেও তো বসেই থাকতেন, অফিসের ঝামেলা তো আর নেই। অবশ্য গতকাল অফিসে গিয়েছিলেন, কোনো কাজে যায়নি, এমনি হঠাৎ গিয়ে উপস্থিত হওয়া। 21 বছরের অভ্যাস চট করে ছাড়া মুশকিল। তাকে দেখে সাধারণভাবে একটা মৃদু উত্তেজনা হলো। শমশের আলী হঠাৎ খুব আন্তরিক ভঙ্গিতে দুই হাত তুলে চেঁচিয়ে উঠলেন, আরে শওকত ভাই যে, আসেন আসেন। চেঁচানোটা এত উঁচু স্বরে হলো যে অফিসের সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো। কোন কাজে এসেছেন নাকি? না, কাজ থাকলে বলেন। এতদিনের সম্পর্ক এক কথা শেষ করে দিলেন, এটা একটা কথা হলো? শমশের আলী জোর করে তাকে ক্যান্টিনে নিয়ে গেলেন। হঠাৎ করে এই লোকটা এরকম দরদি হওয়ার উঠার কারণ তার স্পষ্ট হলো না। তারপর বলেন, মামলার তদবির কেমন চালাচ্ছেন? চালাচ্ছি। ঢিল দেবেন না, একটুও ঢিল দিবেন না। নিন, সিগারেট নিন। শওকত সাহেব সিগারেট নিলেন। শমশের আলী গলা একটুখানি নিচু করে বললেন, ভেতরের খবর দেই একটা। সাদেক সাহেবের বিরুদ্ধে মামলা উইথড্র করা হচ্ছে। আগে তো দুইজনের বিরুদ্ধে চার্জ ছিল, এখন শুধু আপনার বিরুদ্ধে। তাই নাকি? গুজবটা এরকমই। গত মঙ্গলবার সাদেক সাহেব অফিসে এসেছিলেন, খুব হাসি মুখ নিয়ে। বিপদ আসে গরিবের উপরে, রুই কাতলা পার হয়ে যায়। শওকত সাহেব কিছু বললেন না। শমশের আলী নিচু গলায় কথা চালিয়ে গেলেন। বললেন, একজনকে উইথড্র করা মানে কেস দুর্বল করা। চোখ বন্ধ করে ঘুমান, খালাস পেয়ে যাবেন। শুধু খালাস না, চাকরিও ফেরত পাবেন। 99% গ্যারান্টি। শওকত সাহেব প্রায় 3 ঘন্টার মতো সময় নিয়ে বিনা কারণে অফিসে বসে কাটালেন। তিনি বুঝতে পারছিলেন সবাই অস্বস্তি বোধ করছে, তবু তার চলে যেতে ইচ্ছে করছিল না। তার চেয়ারে নতুন একটা ছেলে এসেছে, প্রথম চাকরিতে ঢুকেছে বোধহয়। কিছুই জানে না, বারবার চেয়ার ছেড়ে উঠে অন্যকে জিজ্ঞেস করছে। এইসব অল্প বয়সী ছোকরা দিয়ে কাজ হয়? ফাইলিং শিখতে 1 বছর লাগবে। উকিল সাহেবের কাছ থেকে তার ডাক পড়ল 1টার দিকে। উকিল সাহেব টিফিন ক্যারিয়ার খুলে আলু ভাজা এবং পরোটা খাচ্ছেন। এত নামি ডাকি একজন মানুষ আলু ভাজা এবং পরোটা দিয়ে লাঞ্চ খায়, শওকত সাহেবের ধারণা ছিল না। উকিল সাহেব দরাজ গলায় বললেন, বসেন বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বাকের হাত কচলে বললেন, স্যার, ভালো আছেন তো? ভালোই আছি। আমাদের কেসটা দেখেছেন? হ্যাঁ দেখলাম। কনভিকশন হবে না, নিশ্চিন্ত থাকুন। এই কেসে যদি আমার ক্লায়েন্টের কনভিকশন হয় তাহলে তো আমাকে ওকালতি ছেড়ে দিয়ে কাঠমিস্ত্রি হতে হবে। হা 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 হা। উকিল সাহেবের সঙ্গে গলা মিলিয়ে বাকেরও হাসলো। সে মুগ্ধ। শওকত সাহেব ক্ষীণ স্বরে বললেন, চাকরি ফিরে পাবো? কনভেনশন না হলে নিশ্চয়ই ফিরে পাবেন। কনভেনশন না হওয়ার মানে হলো আপনি অপরাধী নন। যে অপরাধী না তার চাকরি থাকবে না কেন? তবে ওরা যদি কোর্টে না এসে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিত তাহলে চাকরি থাকতো না। ওরা সেটা নেয়নি, কোর্টে এসেছে। আপনার জন্য সাপে বর হয়েছে। কোনো রকম দুশ্চিন্তা করবেন না, ভরসা রাখুন আমার উপর। বাকের দাঁত বের করে বলল, আপনার উপর স্যার ভরসা। 90% ভরসা আপনার উপর, আর 10% আল্লাহর উপর। উকিল সাহেব বাকেরের কথা পছন্দ করলেন বলেই মনে হলো। তিনি তার পান খাওয়া কালো দাঁত বের করে হো হো করে হাসতে লাগলেন, যেন খুব একটা মজার কথা।
বকুল অনেকদিন পর টিনা ভাবির বাসায় এসেছে। 2:30 বাজে। বেড়াতে আসার মতো সময় নয়, কিন্তু টিনা ভাবির বাসায় তার অসময়ে আসতে ভালো লাগে। বকুল কড়া নেড়ে চুপ করে দাঁড়িয়ে রইল। দরজা খুলে এক অপরিচিত মেয়ে, টিনা ভাবির বোন, তার মতো দেখতে। টিনা ভাবি আছে? আছে, ঘুমাচ্ছে। বকুল সরাসরি শোবার ঘরে ঢুকে গেল। টিনা ঘুমাচ্ছিল না। শেষ পর্যায়ে এসে সে খুব কাহিল হয়ে পড়েছে। চিৎ হওয়া ছাড়া ঘুমোতে পারে না। কাত হয়ে শুলেই মনে হয় পেট শরীর থেকে খসে যাবে। সে বিরক্ত সুরে বলল, বকুল, তুই কি মনে করে? কেমন আছো ভাবি? জিজ্ঞেস করতে লজ্জা লাগে না? এতদিন পর তুই কি মনে করে এলি? আসতে ইচ্ছা করছিল না ভাবি। কোথাও যাই না আমি, স্কুলেও যাই না। তোর বাবা দোষ করেছে, তুই তো করিসনি। বাবা কিছুই করেনি। তোদের আচার আচরণে তো এরকম মনে হয় না। ওই দিন বাবু যাচ্ছিল বাসার সামনে দিয়ে, আমি এত ডাকলাম সে ফিরেও তাকালো না। এরকম ভাব করলো যেন শুনতে পায়নি। বকুল প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, তোমার পেট তো ভারী হিমালয়ের মতো হয়ে গেছে। তা হয়েছে। আগে ভেবেছিলাম যমজ, এখন মনে হচ্ছে যমজ না, তিনজন বাস করছে। তিন বাচ্চাকে কি বলে, ত্রিমজ? বকুল খিলখিল করে হেসে ফেলল। বহুদিন এমন প্রাণ খুলে সে হাসেনি। সে সন্ধ্যা পর্যন্ত টিনা ভাবির সঙ্গে থাকলো। বাচ্চাদের জন্য কাঁথা বানানো হলো খানিকক্ষণ। খানিকক্ষণ ছাদে বসে গল্প হলো। তেঁতুল আর কাঁচা কলার ভর্তা বানিয়ে মহা আনন্দে খাওয়া হলো। এ বড় সুখের সময়। টিনা একসময় বলল, তুই একবার আমার সঙ্গে সারা রাত থাকবি, রাত জেগে গল্প করব। কি গল্প? কিছু কিছু গল্প শুধু রাতেই করতে হয়, সেই সব গল্প। টিনা রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলো। বাড়ি ফেরার আগে বকুল হঠাৎ নিচু স্বরে বলল, আচ্ছা ভাবি, যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালো লাগে তাহলে তার কি করা উচিত? ধর ছেলেটার মেয়েটাকে ভালো লাগছে না, শুধু মেয়েটারই ভালো লাগছে। টিনা বেশ কিছু সময় চুপচাপ করে বলল, মেয়েটা যদি তোর মতো সুন্দরী হয় তাহলে তার উচিত একদিন ভালো লাগার ব্যাপারটা ছেলেটাকে বলা। আর যদি অসুন্দর হয়? টিনা জবাব দিল না। সহজভাবেই অন্য প্রসঙ্গে নিয়ে এলো, তোর বিয়ের কি হলো? কিছু হয়নি। এর জন্য কি তোর মন খারাপ? না। বকুল বাড়ি ফিরল মন খারাপ করে, যদিও মন খারাপ করার মতো কিছুই ঘটেনি। বাবু আজ স্কুলে যায়নি, অথচ সকালবেলা বই খাতা নিয়ে বের হয়েছে। স্কুল গেট পর্যন্ত গিয়ে নান্টুকে বলল, আমার মাথা ধরেছে, আজ যাব না। অথচ তার মাথা ধরেনি। সে অন্যমনস্কভাবে এদিক ওদিক খানিকক্ষণ ঘুরল। স্কুলের লাগোয়া মিউনিসিপাল পার্কে ঢুকলো। সেখানে বসে একা একা রইল। এখান থেকে স্কুলের ঘন্টার শব্দ শোনা যায়। সেকেন্ড পিরিয়ড শেষ হবার ঘন্টা শুনে সে পার্ক থেকে বের হলো। রাস্তার পাশে একজন বুড়ো মানুষ ম্যাজিক দেখিয়ে নিম টুথপেস্ট পাউডার বিক্রি করছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো। পুরানো ধরনের ম্যাজিক। 4টা হরতনের বিবি 4টা টেক্কা হয়ে যায়। দড়ি মাঝখানে কেটে রুমাল দিয়ে ঢেকে রাখা হয়, তারপর দড়ি জোড়া লেগে যায়। এইসব হাবিজাবি। বুড়োটা যখন বলে, বাচ্চা লোক তালি লাগাও, তখন সে চলে এলো। ছেলে বুড়ো সবাই মহানন্দে তালি দিচ্ছে। তার তালি দিতে ইচ্ছে করছে না। হঠাৎ করে তার মন খারাপ লাগছে, কান্না আসছে। বাবুর ইচ্ছা করলো হেঁটে হেঁটে অনেক দূর কোথাও চলে যায়। দূরের সেই অচেনা দেশে থাকবে শুধু অপরিচিত মানুষ। কেউ তাকে চিনবে না, সেও চিনবে না কাউকে। কেউ ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রীর মতো জিজ্ঞেস করবে না, তোমাদের সংসার এখন কে চালাচ্ছে বাবু? কিংবা আলমের বাবার মতো কেউ বলবে না, তোমরা নাকি এই বাসার বদলি করছো, সত্যি নাকি? বাবুর ইচ্ছে হচ্ছিল বলে, আমরা এ বাড়ি ছাড়লে আপনার কি, কিন্তু সে কিছু বলেনি। সে মুনা আপার মতো না, কারো মুখের উপর সে কথা বলতে পারে না। শুধু চাপা একটা রাগ হয়। রাগের জন্য মাথা ধরে যায়। প্রথম দিকে অল্প অল্প ধরে, তারপর যন্ত্রণাটা বাড়তে থাকে। ধক ধক করে মাথা শব্দ হয়।
পুলের ওপর দিয়ে ট্রেন গেলে কিরকম শব্দ হয় সেরকম। ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। সেদিন ক্লাসে ইরাজউদ্দিন স্যার হঠাৎ বললেন, এই তোর বাবা নাকি জেল হাজতে। সত্যি নাকি? বাবুর কান্না এসে যাচ্ছিল। সে বহু কষ্টে কান্না সামলানো। স্যার আবার বললেন, সত্যি নাকি রে? বাবু চাপা স্বরে বলল, সত্যি না স্যার। বাবুদের ক্লাস ক্যাপ্টেন বলল, মামলা চলছে স্যার, রায় হয়নি। পড়া বাদ দিয়ে ইরাজউদ্দিন সাহেব মামলার ব্যাপারে উৎসাহী হয়ে উঠলেন এবং সবশেষে অন্য সবার মতো বললেন, সংসার চলছে কিভাবে? বাবু মনে মনে বলেছিল, আমাদের সংসার যেভাবেই চলুক তাতে আপনার কি স্যার? আপনি কেন সবার সামনে এইসব কথা বলবেন? কেন আপনি অন্যরকম ভাবে তাকাবেন? কেন আমার বাবার নামে আজে বাজে কথা বলবেন? কেউ অবশ্য তার মনের কথা শুনতে পেল না। ভাগ্যিস কেউ মনের কথা টের পায় না। একসময় ইরাজউদ্দিন স্যার সমাজ পাঠ পড়াতে শুরু করলেন। সে পড়া বাবুর কানে ঢুকলো না। তার মাথা ব্যথা শুরু হয়েছে এবং এত দ্রুত বাড়তে শুরু করেছে যে বাবুর মনে হচ্ছে এই ক্লাস শেষ হবার আগে সে মারা যাবে। সেটা খুব খারাপ হবে না বোধহয়। মরার কথা মনে হলেই আগে তার ভয় লাগতো, এখন সেরকম লাগে না। কড়া রোদ উঠেছে, কিন্তু বাতাস ঠান্ডা। বাবু উদ্দেশ্যহীনভাবে এগোতে লাগলো। আজ প্রথম যে সে এরকম করছে তা না। আগেও কয়েকবার সে স্কুল ফাঁকি দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গিয়েছে। একবার তো লালবাগ কেল্লার কাছে এসে পথ হারিয়ে ফেললো। যা ভয় লেগেছিল সেদিন! ছেলে ধরার মতো দেখতে একটা লোক তার পিছু পিছু আসছিল। আজ অবশ্য পিছু পিছু কেউ আসছে না। সকালবেলা সবাই নিজের কাজ করছিল। বিকেলবেলার দিকে এরকম একা একা হাঁটলে কম করে হলেও দুই তিনজন লোক জিজ্ঞেস করবে, কি খোকা, কোথায় যাচ্ছ? আজ এখনো সেরকম কেউ জিজ্ঞেস করেনি। শাহবাগের কাছে এসে বাবু দেখলো বড় মামা হকারের কাছ থেকে একটা পত্রিকা কিনছেন। সে দ্রুত উল্টো দিকে হাঁটতে শুরু করলো। তাকে দেখলেই বড় মামা 1,00,000 প্রশ্ন করবেন। শুধু প্রশ্ন না, এমন কথা বলবেন যা শোনা মাত্রই মাথা ঘুরে যাবে। বড় মামাকে সে কোনোদিনও পছন্দ করেনি। মুনাফার সঙ্গে গন্ডগোলটার পর সে ঠিক করে রেখেছে কোনোদিনও বড় মামার সঙ্গে সে কথা বলবে না, মরে গেলেও না। বড় মামার সঙ্গে মুনাফার গন্ডগোলটা প্রথম অংশ বাবু দেখতে পায়নি। সে গিয়েছিল বিস্কিট চানাচুর কিনতে। মামা এসেছেন, তাকে শুধু চা তো দেয়া যায় না। মামা অবশ্য এসব কিছু মুখে দেবেন না। চায়ের কাপে 3-4টা চুমুক দিয়ে উঠে পড়বেন। তবু তাকে শুধু চা দেয়া যায় না। বাবু বিস্কুটের ঠোঙ্গা নিয়ে ঘরে ঢুকেই শোনে বড় মামা চিবিয়ে চিবিয়ে বলছেন, উকিল টুকিল সব তুমি ঠিক করেছো? মুনাপা বলল, হ্যাঁ। স্ত্রী বুদ্ধিতে সংসার চলছে এখন। কি করব মামা, পুরুষ বুদ্ধির কাউকে তো পাওয়া গেল না। কেউ তো সারা শব্দ করলো না। সারা শব্দ করব কিভাবে? কেউ কি কখনো এসেছে আমার কাছে? আপনার কাছে যেতে হবে কেন মামা? আপনার তো নিজেরই আসা উচিত। উচিত অনুচিত আমাকে শিখতে হবে তোমার কাছ থেকে? শিখতেই যে হবে এমন কোনো কথা নেই। আপনার শিখতে না ইচ্ছা হলে শিখবেন না। মুখ সামলে কথা বলো। আমার সঙ্গে এমন চিৎকার করে কথা বলবেন না। আশেপাশের লোকজন আছে, ওরা কি মনে করবে? মামা রেগে অস্থির হয়ে এমন সব কথা বলতে লাগলেন যে বাবুর সঙ্গে সঙ্গে মাথা ধরে গেল। বকুল কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বড় মামা, ছি ছি, আপনি মুনা আপাকে এসব কি বলছেন? বড় মামা কাঁপতে কাঁপতে বললেন, ঠিকই বলছি, একটা কথাও ভুল বলিনি। তোমাদের সম্পর্কে তোমাদের সঙ্গে সম্পর্ক রাখি না এই কারণেই। সেই রাতটা যে কি রকম খারাপ কেটেছে বাবুর। মুনাফার জন্য এমন কষ্ট হয়েছে, মনে হয়েছে মুনাফাকে জড়িয়ে ধরে সে অনেকক্ষণ কাঁদে। মুনাফা অবশ্য খুব শক্ত মেয়ে। মা যখন বললেন, কিছু মনে করিস না মুনা, রাগের সময় মানুষের মাথা ঠিক থাকে না, তখন মুনাফা বেশ সহজভাবে বললেন, এসব আমি পাত্তা দেই না, যার যা ইচ্ছা বলুক। মুনাফা যে এসব কথা একবারই পাত্তা দেয় না তাও ঠিক না। গভীর রাতে বাবু বাথরুমে যাওয়ার জন্য জেগে উঠে দেখে মুনাফা বারান্দায় পা ছড়িয়ে বসে আছে।
অন্ধকারে কিছু স্পষ্ট দেখা যায় না, তবু বাবু পরিষ্কার ভাবে বুঝতে পারলো তার গাল ভেজা। মুনাপা তাকে দেখে বলল, কি বাথরুম? হুম। এক রাতে 3-4 বার বাথরুমে যাস? তোর ডায়াবেটিস নাকি? বলতে বলতে মুনাপা শব্দ করে হাসলো। কি সহজ স্বাভাবিক আচরণ, যেন কিছুই হয়নি। এমনি এমনি বারান্দায় বসে আছে। বাবু ভয়ে ভয়ে বলল, তোমার মন খারাপ আপা? না, মন খারাপ হলে বারান্দায় বসে থাকবো কেন? মন ভালো করার জন্য বারান্দায় কিছু আছে নাকি? ঘুম আসছে না তাই বসে আছি। ঘুম আসছে না কেন? কি মুশকিল? ঘুম আসছে না কেন সেটা আমি কি করে বলবো? আমি কি ডাক্তার? দুপুর 12টার দিকে বাবু মগবাজার চৌরাস্তায় উপস্থিত হলো। তার হাঁটতে ভালো লাগছে না। এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হওয়া যেতে পারে। যে পথে এসেছে সেই পথে যাবে না অন্য পথ ধরবে, এটা ঠিক করতে পারছি না বাবু। চেনা পথ ধরেই ফেরাই ভালো। কিন্তু নান্টু সবসময় বলে যে পথ দিয়ে আসা হয়েছে সে পথ দিয়ে ফিরে যেতে নেই। সে পথে ফিরলে বিপদ হয়। বাবু কি করবে বুঝতে পারছে না। ঠিক তখন সে একটা অবিশ্বাস্য দৃশ্য দেখলো। তার বাবা আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম কিনছে। নিজের জন্য কিনছে নাকি? বাবুর উচিত পালিয়ে যাওয়া, কিন্তু সে মনোমুগ্ধের মতো তাকিয়ে রইল। বাবা একবার তাকালেন তার দিকে। তার চোখ মুখ চিনতে পারার কোনো লক্ষণ ফুটে উঠল না। তিনি বাচ্চা ছেলের মতো লাল রঙের আইসক্রিমটা কামড়ে কামড়ে খেতে লাগলেন। তার বগলে একটি ছাতা। প্রচন্ড রোদেও ছাতা না খুলে নিশ্চয়ই প্রচুর হাঁটাহাঁটি করেছেন। ঘামে ভেজা মুখ হয়েছে আয়নার মতো চকচকে। তিনি আইসক্রিম হাতে রাস্তা পার হলেন। রাস্তা পার হওয়াটাও শিশুদের মতো। কোনো দিক না তাকিয়ে হঠাৎ ছুটলেন। একজন বয়স্ক মানুষ শিশুদের মতো এতগুলো কাণ্ড একসঙ্গে কিভাবে করে? বাবুর নিজের অজান্তেই ডাকলো, বাবা। শওকত সাহেব থমকে দাঁড়ালেন। সামনে দাঁড়িয়ে, তবু তিনি যেন তাকে চিনতে পারছেন না। তুই এখানে? বাবু জবাব দিল না। শওকত সাহেব জবাবের জন্য অপেক্ষাও করলেন না। সহজভাবে বললেন, আইসক্রিম খাবি? না। হঠাৎ তৃষ্ণা লেগে গেল, যেন তিনি ছেলের কাছে কৈফিয়ত দিচ্ছেন। খা একটা আইসক্রিম। এই এই আইসক্রিমওয়ালা। বাবুকে আইসক্রিম নিতে হলো। আমাদের সময় লালগুলো 2 পয়সা দাম ছিল। দুধমালাই ছিল 1 আনা দাম। চল বাসায় যাই। হেঁটে যেতে পারবি না? নাকি রিক্সা নেব? হাঁটতেই পারবো। রিক্সার চেয়ে হাঁটাই আরাম। রিক্সা অ্যাক্সিডেন্টের ভয়। পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিলে অবস্থা কাহিল। বাবু সারাক্ষণই ভাবছিল, এই বুঝি বাবা জিজ্ঞাসাবাদ করবে, এইখানে কি করছিলি? স্কুলে যাসনি কেন? কিন্তু শওকত সাহেব কিছুই জিজ্ঞেস করলেন না। বরং তার ভাবভঙ্গি দেখে মনে হলো ছেলেকে হঠাৎ রাস্তায় পেয়ে তিনি খুব বেশ খুশি। রোদ লাগছে নাকি বাবু? না। রোদ লাগলে বলিস, সঙ্গে ছাতা আছে। তবে শরীরে রোদ লাগা ভালো। ভিটামিন ডি আছে। এতে শরীরের হাড্ডির খুব পুষ্টি হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই যে ভিখারিগুলো দেখছিস সারাদিন হাঁটাহাঁটি করে, কিন্তু খোঁজ নিলে দেখবি অসুখ বিসুখ হয় না। বাবু অবাক হয়ে বাবার দিকে তাকালো। এমন অদ্ভুত ভাবে কথা বলছেন কেন? আমি সকালবেলা ঘর থেকে বের হয়ে হাঁটা শুরু করি। দুপুর পর্যন্ত হাঁটি আর শরীরে রোদ লাগাই। খুব উপকারী। বাবু কোনো কথা বলল না। নিঃশব্দে হাঁটতে লাগলো। শওকত সাহেব খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, জেলে কতদিনের জন্য নিয়ে রাখে কোনো ঠিক নেই। তখন রোদও পাওয়া যাবে না, হাঁটাহাঁটি করা যাবে না। শওকত সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বাবু হঠাৎ মনে হলো বাবা শুধু কথাবার্তাতেই না, দেখতেও কেমন যেন অচেনা মানুষের মতো হয়ে গেছে। হাঁটছেন কেমন কুঁজো হয়ে। অস্বাভাবিক লম্বা লম্বা পা ফেলছেন।